সূর্য ভাইয়া, তুমি আমাকে না পড়িয়ে আপুর দিকে কি দেখছো? ছোট্ট মেয়েটা আমার বাঁ হাতের কেনো আঙুল ধরে কথাটা বলল, আর তাতে আমার আয়রার দিক থেকে নজর সরে আরহার দিকে এলো। এতটা সময় ধরে যার দিকে তাকিয়েছিলাম সে হলো আমার এক্স আয়রা, আর যে আমাকে ডাক দিল সে হলো আমার এক্সেরই ছোট্ট বোন আরহা। এখন মাত্র ক্লাস 3-তে পড়ে। আপনারা ভাবছেন এক্সের বোনকে কেমনে পড়াচ্ছি, তাই তো? বা এক্স কিছু বলে না নাকি? আরে ভাই, সেই ন্যাংটা থুকু গত 3 বছর ধরে আয়রারা আমাদের পাশের বাসার দোতলা ভাড়া নিয়েছে, আর আমাদের বাসা এখানেই। তা জন্মের পর থেকে আমি জানি। না না, এটা তো কোনো মতেই বিশ্বাসযোগ্য না। সরি, জ্ঞান হওয়ার পর থেকে জানি। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত হলে আমার এক্সের মাই সে আমাকে তার ছোট মেয়েকে পড়ানোর জন্য আহ্বান করেন, আর তখন আমি না করতে পারিনি। তার কারণ হলো আয়রাকে আমার খুব ভালো লাগে, কিন্তু তখনও আয়রা তা জানতো না। তাই এরকম ভালো একটা সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি। আমিও সম্মতি দিয়ে দেই আয়রার আম্মুকে। পরে কলেজে ভর্তি হয়ে আয়রার ছোট বোন আরহাকে সন্ধ্যার দিকে পড়াই, আর এই ফাঁকে আয়রাকেও ইমপ্রেস করে ফেলি। তবে রিলেশনটা বেশি দিন টিকাতে পারিনি। ও সূর্য ভাইয়া, আমি এই শব্দটার উচ্চারণ পারছি না। কই হারালে তুমি? কোনটার দেখি তো? এটা। এটা হলো হৃদয় প্রফুল্ল ছিল তাদের। তারপর আরহা পড়তে লাগলো। আয়রা অবশ্য পাশের টেবিলটার চেয়ারে বসে তার পড়া দেখছিল, আর আমি তখন কি মনে করে তার দিকেই তাকিয়েছিলাম, আর গালাগালিও করছিলাম। গালাগালি কেন করছিলাম জানেন? শালি আমার দিকে অনেক খাটাইছে। যাদের জিএফ পাশের বাসায় থাকে শুধুমাত্র তারাই বুঝবে আমার দুঃখটা। পানি থেকে তেল সবকিছু বাজার থেকে আমাকে আনতে হতো। ব্রেকআপ করে এক প্রকার মানসিক চাপ থেকে বাঁচছি। কারো মুখে কোনো কথাই নেই। আহা, কি শান্তি। যারা পাশের বাসা বা একই পাড়াতে রিলেশনে আছেন, আমি তাদেরকে একটাই উপদেশ দিব যে আজই ব্রেকআপ করে ফেলুন। দেখবেন আপনার থেকে দুনিয়াতে আর কেউ শান্তিময় মানুষ হতে পারে না। আরহাকে পড়ানো শেষ করে আমি আমাদের বাসায় চলে এলাম। রুমে এসে ফোনটা অন করলাম। অন করার পরই দেখতে পাই বৃষ্টির 12টা মিসড কল স্ক্রিনে। তাই আমি বৃষ্টিকে কল ব্যাক করলাম না, বরং মোবাইলটা বিছানার উপর ফেলে দিয়ে শার্টটা খুলে বাথরুমে গেলাম। 2 নম্বর করতে লাগলাম। চলুন এই ফাঁকে বৃষ্টির পরিচয়টা সেরে ফেলি। বৃষ্টি, হ্যাঁ ভাই, বৃষ্টির কথাই বলছি। এটা আবার আপনারা আকাশের মেঘ ভাইবেন না প্লিজ। পাঠক ভাইয়া, মিয়া খলিফার কথা কন্যাই, এতে আমি সন্তুষ্ট। আবারও বৃষ্টি আমার বর্তমান জিএফ। মেয়েরা ভাবছে এত জিএফ পারেন কেমনে, তাই তো? আরে আপু, ছেলেদের জিএফ না থাকলে মনে হয় পৃথিবীতে তার থেকে বাইচা থাইকা কোন বালছিরি। এর থেকে ঘুমের ওষুধ খাইয়া ঘুমানোই ভালো। সরি পাঠক ভাইরা। বৃষ্টির কল ব্যাক না করার 2টো কারণ। ফার্স্ট, কল ব্যাক করলে ফোনের ভিতরেই কথার মাধ্যমে মেরে ফেলবে। সেকেন্ড, প্রথম যে কথাটা বললাম সেটা বুঝতে হবে সে কেমন মেয়েরে বাপ। এদিকে আমার 2 নাম্বার করাও শেষ হলো। তাই হাত মুখ ধুয়ে রুমে এসে অন্য একটা শর্ট পরে নিয়ে চুলগুলো ভালো করে ঠিক করে নিলাম। তারপর রুম থেকে বাইরে চলে আসতে লাগলাম, কিন্তু কি যেন আমার চোখ দেখলো। তাই ব্যাকে গিয়ে দেখতে পেলাম আমার বড় বোন সাবিহা অন্য অচেনা একটা ছেলের সাথে একই বিছানায় বসে বসে কথা বলছে। তাই আমি রুমে ঢুকলাম। আমাকে দেখে দুজনেই দাঁড়িয়ে গেল এবং সাবিহা আপু বলল, বাবু, তুই এখানে কি করিস? তার আগে বলো আপু, ছেলেটিকে? আমি বলছি। বলুন। আমি সহ আমার ফ্যামিলি আসছে আপনার বোনকে দেখার জন্য, আর আমাদের একা কথা বলার জন্য আলাদা করে রুমে পাঠিয়েছে তারা সকলেই। আর আমি হচ্ছে শ্যাম। ও, তার মানে দোলা ভাই। ঠিক আছে, কথা বলুন। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? আমি সূর্য হুসাইন। তাহলে বাবুটা কার নাম? এটা আমি ডাকি ভালোবেসে। আপু আমি চললাম বলে রুম থেকে তাড়াতাড়ি চলে এলাম বড় একটা রুমে। রুমে এসে দেখি আব্বু আম্মু আর দাদা মিলে ছেলের ফ্যামিলির মা বাবা ও একজন মেয়ে কথা বলা বলি করছে। তাই আমি সেখান থেকেও পাশ কাটিয়ে চলে যেতে লাগলে আব্বু বলে উঠল, সূর্য, এদিকে আয় তো। কি বলো? এই মেয়েটি বোধহয় এখানে থেকে বোর হচ্ছে, তুই বাবা ওকে ঘুরে ঘুরে সব দেখা। আব্বুর কথা কখনো মানা করার সাহস হয়নি, তাই মেয়েটিকে নিয়ে পুরো বাড়িটি ঘুরে দেখালাম। বাড়িটা ঘুরে ঘুরে দেখানো হলে মেয়েটি বলল, শুধু কি নিজের বাড়ি দেখাবেন নাকি অন্য কিছু দেখাবেন? আচ্ছা চলুন বাইরে যাওয়া যাক।
তারপর দুজন বাহিরে আসলাম। মেয়েটিকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আবার নিয়েও এলাম আমাদের বাড়িতে। তারপর তারা চলে গেল। আমিও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল হলে আপু ডেকে চলে গেল, তাই আমিও ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে কলেজের দিকে এগিয়ে চললাম। কলেজে আসার পর আমি রুমে আসতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুম থেকে আহ শব্দ আসলো। কিন্তু আমি জানি ইন্টার ফার্স্টের ছাত্রছাত্রীদের আজকে ছুটির দিন, তাই আমি এগিয়ে গেলাম সেদিকে। কিন্তু জানালাটা দিয়ে কিছুই দেখতে পেলাম না, আর শব্দ আসছিল না। তাই দরজার দিকে চোখ দিলাম, আর দেখতে পেলাম দরজাটা খোলা অবস্থাতেই চাপানো আছে। তাই আমি এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা ধাক্কা মেরে আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম আমার জিএফ বৃষ্টি আর আমাদের কলেজ পিয়নের ল্যাংটা শরীর, আর তারা যৌন মিলনে লিপ্ত ছিল। আমি সেখানে দুজনকে দেখে থ হয়ে গেলাম। আমাকে দেখে পিয়ন লোকটি তার লুঙ্গি পরে নেয় এবং রুম থেকে বেরিয়ে পড়ে, আর বৃষ্টি হালকা করে শাড়ি পরা অবস্থাতে আমার কাছে চলে আসে। আমি কিছু বুঝে উঠতে পারার আগে বৃষ্টি আমাকে তার সর্বশক্তি দিয়ে আমাকে ভিতরের দিকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো। আমিও বুঝতে পারলাম আমি নিশ্চিত গল্পের মতো ধর্ষক করবে এই বৃষ্টি মেয়েটি। তাই আমি বৃষ্টির মুখ চেপে ধরে দিলাম ফ্লোরে, আর আমি ক্লাসরুমের দরজাটা খুলে ফেললাম। আর দেখতে পেলাম আমাদের সহ আরও ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী রুমের বাইরে অপেক্ষা করছে, আর তার সাথে পিয়ন বুড়া লোকটাও আছে। আমার কোনো কথা না শুনে সবাই আমাকে মারতে লাগলো। মারতে মারতে বেহুশ করলো আমায়। হুশ ফিরলে দেখতে পাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আর আমার পাশে বৃষ্টি। বৃষ্টিকে দেখে আমার মাথার ব্যথাটা কট করে জেগে উঠল। তখন বলল, তোমার পরিবার আসছে তোমাকে দেখতে। আমি কোনো কথা বললাম না। তাই বৃষ্টি রুম থেকে বেরিয়ে সবাইকে ডাকতে চলে গেল, আর আমাকে এই ফাঁকে অন্য আরেকটা দরজাটা দিয়ে আমারই বন্ধু আসিফ এসে আমাকে কাঁধে করে তুলে বেরিয়ে পড়ল সেই দরজাটা দিয়ে। বৃষ্টি সবাইকে ডেকে এনে দেখলো রুম আর পেট দুটোই খালি। সবাই পাগলের মতো খুঁজতে লাগলো রুমে, কিন্তু পেল না কাউকে। আরে আমি সেখানে থাকলে তো পাবে নাকি? আর আমাকে তো আসিফ কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছে সেখান থেকে। অনেকটা দূরে আমাকে কাঁধে করে আনার পর আসিফ আমাকে নামালো একটি গাছের নিচে এবং ও পাশে বসলো আর বলল, তুই তোর গার্লফ্রেন্ডে ধর্ষণ করলি কেন সূর্য? মেয়েটির কাছে চাইলেই তো সব দিয়ে দিত। সত্যি বলছি আসিফ, আমি বৃষ্টির সাথে কিছু করিনি। তারপর পুরো ঘটনা খুলে বললাম আসিফকে। আসিফও এরকমই আন্দাজ করেছিল, তাই তো আমার পরিবারকে অপমানের হাত থেকে এবং কি আমাকেও মামলা টামলার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। যখন দেখতেই পারবেন আমি হসপিটালে আছি, তখন তারা কাকে দোষারোপ করবে? আর আমার ফ্যামিলিরও কোনো মান সম্মান হানি হবে না। শোন সূর্য, তোর এখানে থাকাটা একদমই সেফটি নয়। তাই বলছি তুই এখান থেকে অন্য শহরে চলে যা। আর আমি চাই না তোর বোনের বিয়েতেও কোনো ধরনের সমস্যা দেখা দিক তোর জন্য। তুই ঠিক বলেছিস। তখন একটা বাস চলে এলো। আসিফ আমাকে ধরে ধরে বাসের মাঝখানের দিকে সিটে বসিয়ে আমাকে কিছু টাকা ধরিয়ে দিল। আমাকে আলবিদা জানিয়ে চলে গেল আসিফ। আমিও বাসের সিটে বসে আছি। হাত পায়ের ব্যথাটা টানতে লাগলো ঘুমানোর জন্য, তাই আলতো করে চোখ জোড়া বন্ধ করে নিলাম আর ঘুমিয়েও পড়লাম। কিছুটা সময় পার হলে বাসের হেল্পার মামাটি চলে এলো আর আমার কাঁধে হাত দিয়ে বলল, মামা ভাড়াটা দিলে উপকৃত হব। আমি পকেট থেকে আসিফের টাকাটা বের করলাম আর তাকে সেই নোটটা দিলাম। হেল্পার মামা নোটটাকে একবার পর্যবেক্ষণ করে বলল, কই যাবেন মামা? জানি না। জানি না মানে? আপনাদের বাসটা কোথায় থামবে? তখন হেল্পার একটা জায়গার নাম বলল, কিন্তু তেমনটা খেয়াল নেই। আমিও বলে দিলাম সেখানেই নামবো। মামা 1000 টাকা খুচরা দিতে পারবো না, আপনার কাছে খুচরা থাকলে দেন। কিন্তু আমার কাছে তো এই একটাই নোট আছে। তাহলে ওয়েট করেন, খুচরা হলে আমি আপনার থেকে টাকাটা নিয়ে নিব। ঠিক আছে। তারপর সিটে হেলান দিয়ে বসে থাকি আধা ঘন্টা। 1 ঘন্টা পর পর লোকজন উঠছে আর নামছে, কিন্তু ঘুম আর আসছে না। তাই আমি বাসের কাছে জানালাটা দিয়ে উকি দিলাম বাহিরের দিকে। দেখতে পেলাম রাস্তার দু সাইডে সরিষার ফুলে ফুটে উঠেছে সমস্ত জায়গা। হালকা ঠান্ডা মৃদু হাওয়া বইছে তার গায়ে। মৌমাছিও কিছু কিছু কীট পতঙ্গ বসে আছে ফুলের পাপড়ির উপরে, আবার কিছু কিছু পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। তবু হঠাৎ করে আরহা এবং আয়রার কথা মনে পড়ে গেল। তারা জানতে পারলে কী বা ভাববে আমাকে। তারপরও সেগুলো মনে করতে চাইলাম না। তারপরে হেল্পার মামা আমার কাছ থেকে 1000-এর নোটটি নিয়ে খুচরা দিয়ে দিল আমায়। ভাবতে লাগলাম কই যাব, কী বা করবো অচেনা অজানা শহরে, কার কাছেই বা থাকবো, কি নিয়ে থাকবো। মনে পড়লো মোবাইলের কথা।
পকেটে হাত ঢুকিয়ে দেখি মোবাইলটাও নেই পকেটে। হয়তো মাইরের এক পর্যায়ে মোবাইলটা খতম হয়ে গেছে। এগুলো নিয়ে ভাবছি, তখন হেল্পার মামা সবাইকে নামতে বলল, কারণ বাসটি আর কোথাও যাবে না। তাই বাস থেকে আস্তে আস্তে নেমে পড়লাম। নামার পরই বাসটা চলে গেল আমাকে রেখে। শহরের রাস্তা আর এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর পেটের ভিতরেও ক্ষুধার আগুন জ্বলছে। তাই আমি টং চায়ের দোকানে গিয়ে একটা পাউরুটি ও বিস্কুট সাথে চা নিলাম। খাওয়া শেষ করে বিলটা তাকে দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। হাঁটবো আর কত দূর এই অসুস্থ শরীর নিয়ে, আর রাতও বেশি ঘনিয়ে এসেছে। তাই আমি রাস্তার সাইডে শুয়ে পড়লাম। অনেক রাত হলে কিসের যেন আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। তাই বসে পড়লাম। বসে দেখতে পেলাম একটা মেয়েকে দুজন ছেলে ডিস্টার্ব করছে। তাই আমি অসুস্থ শরীর নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখতে পাই মেয়েটির জামাতে হাত দিচ্ছে একজন ছেলে। তাই আমি সেই হাতটি ধরে ফেললাম, আর তা দেখে অপর ছেলেটি আমার গাল বরাবর একটা ঘুষি মারলো। আর এক ঘুষিতেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আর জ্ঞান হারিয়ে সেন্সলেস হয়ে পড়লাম। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে দেখতে পাই আমি একটা রাজমহলের মতো সুন্দর একটা কামরার বিছানায় শুয়ে আছি। তাই আমি উঠে বসে পড়লাম বিছানার উপর। কি বলবো, রুমটা যে এত সুন্দর মুখের ভাষাতে তা প্রকাশ করা সম্ভব না। আমি বিছানার উপর বসা থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা দেখতে লাগলাম। দেয়ালের সাথে প্রিন্টিং আকারে সাজানো অনেক ছবি, সাদা নীল আকাশের মেঘালো 7 রং মিলে আরেকটা প্রিন্টিং, উড়ন্ত পাখিদের, শামুক ভাঙা, আরো অনেক কিছুরই প্রিন্টিং আঁকানো। সেগুলো দেখছি, তখনই পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাকলো। মিস্টার, আপনি অসুস্থ শরীর নিয়ে উঠতে গেলেন কেন? আমি পিছন ফিরে দেখি গতকালের রাতের সেই মেয়েটিকে দেখার পর গতকালকে রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। তাই আমি মেয়েটিকে ভালো মতো দেখে বললাম, আপনি কি ঠিক আছেন? আমি ঠিকঠাক আছি। আপনি কি বলেন তো? আমাকে ছেলেদের হাত থেকে রক্ষা করতে এসে নিজেই এক খুশিতে মরে গেলেন, সরি অজ্ঞান হলেন। আমি খুবই অসুস্থ ছিলাম তখন। ডাক্তারও তাই বলেছেন। আর আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে কালকে কি হতো নিজেও জানি না। আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, উল্টো আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা ছেলেগুলো আপনার কোনো ক্ষতি করেনি? আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা দুজনে খুব ভয় পায়, আর আমাকে সেই অবস্থাতেই রেখে তারা পালিয়ে যায়। ও আচ্ছা, দরজাটা কোন দিকে? আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। দরজা দিয়ে কি করবেন? আমার বোধ হয় এখন চলে যাওয়া দরকার। আপনি আগে সুস্থ হন, তারপর চলে যান। এখন গিয়ে শুয়ে থাকুন, এখন অনেক রাত। কিন্তু এত কথা না বাড়িয়ে যা বলছি তাই করুন তো আপনি। মেয়েটির কথায় আমি গিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। তখন মেয়েটি এসে বলল, আমি উর্বশী, আপনি? সূর্য হুসাইন। আচ্ছা সূর্য, আপনি এখন রেস্ট নেন, বাকি কথা কালকে হবে। বলেই মেয়েটি চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কিচির মিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি কাঁচের জানালাটার রডে পাখিরা শব্দ করে খেলা করছে। তাই আমি উঠে ফ্লোরে পা রেখে হাঁটতে হাঁটতে জানালাটার কাছে এসে পৌঁছালাম। জানালার কাছে আসতেই পাখির দলগুলো উড়ে গেল রড থেকে। আমি বাহিরে উকি দিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আমি দোতলা বিল্ডিংয়ের জানালার কাছে দাঁড়িয়ে আছি, আর নিচে সরিষা ক্ষেত। তাই তো পাখিরা এখানে। জানালাটা দিয়ে উপভোগ করতে লাগলাম সবকিছু। তখনই একটা কাজের মহিলা আসলো রুমে। তাই আমি তার দিকে তাকালাম। তিনি কফির কাপটা বিছানার পাশে ড্রেসিং টেবিলের উপর রেখে আমায় বলল, আপনার কপি। বলেই চলে যেতে লাগলে। আমি বললাম, একটু শুনেন। হ্যাঁ কন, কিছু লাগবো না? না, কিছু লাগবে না, তবে আমি কিছু বুঝতে পারছি না। উর্বশীকে? উর্বশী ম্যাম হলেন আমার ম্যাডামের একমাত্র মেয়ে, আর এই বাড়িটা তারই। মহিলাটি কথাগুলো বলার পরপরই উর্বশী চলে এসে বলল, খালা, আপনি এখন যান। মহিলাটি চলে গেলে আমি উর্বশীকে বললাম, আপনি কে বলেন তো? আমি হলাম এই গোটা রাজ্যের রাজকন্যা। আর আমি হলাম আপনাদের দারোয়ান, তাই তো? এই নিন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও নিয়ে নিলাম কফির কাপটা। তখন উর্বশী বলল, কেমন হয়েছে বললেন না তো? বেশ মজাদার ছিল কফিটা। থ্যাঙ্কস। আর সরি। কেন? পরিচয়টাতে মজা করার জন্য। আসলে আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, তবে আম্মুর ভালোবাসা তেমন পাইনি। কি বলছেন এসব? মা জাতি তার সন্তানকে ভালোবাসবে না, এটা কোনো কথা? এটাই আমার জীবনের কথা। তিনি সবসময় তার ক্লিনিক নিয়ে পড়ে থাকেন, আর এটা সেই ছোটবেলা থেকেই। আদর স্নেহ তেমন পাইনি মায়ের, কারণ তিনি ভাবেন আমাকে পড়াশোনা করালেই আমি হ্যাপি থাকবো। কিন্তু আমি তাকে আমার পাশে চেয়েছি, সেটা আম্মু নিজেও বোঝার চেষ্টাও কখনো করেনি। আর আপনার আব্বু? তার কথা মুখে আনতে চাই না,
কিন্তু কি হয়েছে বললেন না তো? প্লিজ, এই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না এখন। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। আর হ্যাঁ, আপনি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবেন না। কথাগুলো বলে আমার হাত থেকে কাপটা নিয়ে চলে গেল সে। আমি বিছানার উপরে গড়াগড়ি করলাম, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। নতুন জায়গায় আসলে যা হয় আর কি। কিছুটা সময় পর মহিলাটি নাস্তা দিয়ে চলে গেল। আমিও উঠে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি দরজাটা দিয়ে বেরিয়ে পড়লাম, আর দেখলাম একটা রাজপ্রাসাদের মতো তাদের বাসা। একতলা দোতলা সেটিং করা, তাও আবার একই সাথে, আর দুপাশে দুটি সিঁড়ি। তাই আমি সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি মহিলাটি টেবিল সাফ করছে, তাই আমি মূল ফটকের দরজাটা দিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি গোলাপ ফুলের সমারোহ সামনের দিকে, বাড়ির পিছনের দিকে সরিষা ফুলের সমারোহ, আর সামনের দিকে গোলাপ ফুলের। তাই আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি বাড়িটাকে দেখতে জমিদার পরিবারের বাড়ি বলেই বোঝাচ্ছে। আমি পিছন দিকে সরে যাচ্ছি, আর হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেলাম। পিছন ফিরে দেখতে পাই একজন মধ্যবয়স্ক লোক, আর তার হাতে গাড়ির চাবি। তখন তিনি বললেন, তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি, আমার আবার কি হবে? না, গতকালকে উর্বশী ম্যামের সাথে তোমায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? বেশ কয়েক বছর। কিন্তু কেন? উর্বশীর আব্বুর ব্যাপারে কিছু জানেন আপনি? না, মাত্র 3 বছর ধরে আমি এখানে। তারপর লোকটির সাথে এটা ওটা কথা বললাম। তারপরও আবারও চলে এলাম সেই রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমাচ্ছি। অনেকক্ষণ পর বিকালের দিকে উর্বশী মেয়েটি আমায় ডাকলো, তাই আমি উঠে বসলাম। দেখতে পেলাম তার হাতে কিছু শপিং এর ব্যাগ। উর্বশী বলল, ঘুমাবেন, ভালো কথা। দুপুরের খাবারটা খাননি? আমিও দেখতে পেলাম খাবার রাখা আছে সেখানে, কিন্তু খালা তো আমায় একবারও ডাকিনি, তাই কিছু বললাম না আমি। সে যাই হোক, এখন আপনি আপনার শার্ট প্যান্ট পাল্টিয়ে আসুন বাথরুম থেকে। বলেই শপিং এর ব্যাগগুলো আমার হাতে তুলে দিল সে। কিন্তু আবারও কিন্তু জান বলছি। তাই আমি বসে না থেকে উঠে বাথরুমে চলে গেলাম। শপিং এর ব্যাগটাতে দেখতে লাগলাম কি কি আছে। প্রথমে বের হলো শার্ট, নীল সাদা মেলানো। আরেকটা শপিং ব্যাগে দেখতে পেলাম টি শার্ট ও প্যান্ট। অন্যটাই দেখি হাতের ঘড়ি, আর অপরটাই যা দেখতে পেলাম সেটি হলো আন্ডার প্যান্ট। মেয়েরা কেমনে ছেলেদের সেটাও আনতে পারে, আদৌ অজানা। বুকের ভিতর কষ্টের পাহাড় জমে থাকলেও হাসিও আসলো। তখনই উর্বশী বলল, আর কতক্ষণ লাগবে আপনার? আসছি আপু। বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্ডার প্যান্টটা দেখে পরে নিলাম। সবকিছুই ফিটফাট হলো। হাতের ঘড়িটাও পরে নিলাম। আর এখন শুধু একটা জিনিসেরই কমতি রয়ে গেল, আর সেটি হলো মোবাইল। থাক আর বলবো না, তাই আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম। তখন উর্বশী বলল, অনেক সুন্দর মানাইছে তো আপনারে, পছন্দকার বলতে হবে না? নিশ্চয়ই আপনার। আরে না, কি বলেন, আমি ছেলে মানুষের পোশাক কেমনে কিনবো? উর্বশী মেয়েটির কথায় আমি একটু অবাক হলাম। তাহলে কার পছন্দ হতে পারে? তাই আমি জিজ্ঞেস করলাম, তাহলে কার পছন্দ এগুলো? এইগুলো সবই আমার বিএফ নীলের পছন্দ। আগে বলেননি তো আপনি রিলেশন করেন। আপনি তো আর আমায় জিজ্ঞেস করেননি, তাই আমিও বলার দরকার মনে করিনি। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তারপর সে আমার রুম থেকে চলে গেল। আমি গিয়ে বিছানার উপর বসলাম। কেমন যেন খারাপ লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না। উর্বশী মেয়েটি চলে এলো। সে ড্রেস চেঞ্জ করে আসলো, আমাকে ডেকে নিয়ে নিচে চলে এলো এবং ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। ড্রাইভার গাড়িটা নিয়ে এলো, কালো গাড়ি। উর্বশী আমাকে বসিয়ে সেও অপর সিটে বসলো। তারপর ড্রাইভার উর্বশীর কথা মতো গাড়ি চালাতে লাগলো, আর একটা উন্নত মানের রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা থামাতে বলল। ড্রাইভারও গাড়ি থামালো। সে আমাকে নামতে বলে তিনি নিজেও নেমে পড়ল, আর আমিও নেমে পড়লাম। তারপর সে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল, সাথে আমিও। দুজনে বসে আছি। উর্বশী অর্ডারের রিসেন্ট দেখে অর্ডার দিল। কিছুটা সময় পার হলে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। আমরা খাবার খাচ্ছি, তখনই একজন ছেলে এসে বলল, আমাকে রেখেই খাওয়া দাওয়া করছো তাই না? তুমিও বসো। ছেলেটি বসে গেল, আর উর্বশী বলল, তোমায় যার কথা বলেছিলাম সে। ও হাই, আমি নীল। কাটা চামচ দিয়ে খাচ্ছিলাম, তাই হাতে কোনো এঁটো নেই। আমিও হাত বাড়িয়ে দিয়ে, আর আমি হচ্ছি সূর্য হুসাইন। আপনাকে বোধহয় আমি চিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি কি ফেসবুকে লেখালেখি করেন ভাই? মানে রাইটার? নীল যখন কথাটা বলছিল তখন আমি খাচ্ছিলাম, তাই আমার গলায় কাশি আসলো, আর আমি মুখটা হাত দিয়ে চেপে ধরলাম।
না ধরলে মুখের খাবারগুলো নীলের সুন্দর টি শার্টের উপর গিয়ে পড়তো। কি বলছেন ভাই? আমি রাইটার ফাইটার কিছু নই, জাস্ট সিম্পল একটা মানুষ। ও সরি, আপনার নামের সাথে একদম মিল, তাই জিজ্ঞেস করলাম। নীল, এসব কি হচ্ছে? তুমি কি বলতে আসছিলে আমায় সেটা বলো। পরশু আমার বড় ভাইয়ের বিয়ে, তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি বিয়ে টিয়েতে আসতে পারবো না। প্লিজ, আমার জন্য না হলেও ফ্যামিলির জন্য প্লিজ। ওকে, তবে আমার সাথে সূর্যও আসবে। এর মধ্যে আমি নাই আপু। কিন্তু আমার কোনো কথা না শুনে নীল বলল, ঠিক আছে, আমি এখন চলি, বাসায় অনেক দায়িত্ব আছে। বলেই চলে গেল। তখন আমি বললাম, আচ্ছা আপু, নীল ভাইয়াও কি আসলে কাজ করে? করে হয়তো। তবে আমার মনে হয় নীল শালার পুত ডাহা মিথ্যা কয়। কিছু বললা তুমি? কই না তো আপু। তারপর দুজনেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলটার কাগজ দিয়ে গেল। উর্বশী বিলটা টেবিলের উপর রেখে কিছু টিপস দিয়ে দিল। তারপর গাড়িতে গিয়ে আবার উঠলাম, আর ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। তখন উর্বশী বলল, আপনার বাসা কই? আমার কোনো বাসা নেই। আমি ডাহা মিথ্যা কথা বললাম। বাসা নেই মানে? আমি এতিমখানায় থেকেছি এতদিন, আর গতকালকে সেখান থেকে চলে আসছি চাকরির খোঁজে। ও, তা পড়াশোনা কতদূর হয়েছে আপনার? ইন্টার সেকেন্ড অবধি। ভালো, তার সার্টিফিকেট কই সেগুলোর? পড়ে গেলাম গ্যারার তলে, তাই আবারও ডাহা মিশা কথা কইতে হইব। গতকালকে রাত্রিবেলা সেগুলো আমার সাথে ছিল। আপনার দিকে এগিয়ে যাওয়াতে সেগুলোর কথা একদমই ভুলে গেছিলাম। তার মানে আপনার কাছে একটাও সার্টিফিকেট নেই? না। তখন উর্বশী মেয়েটি ড্রাইভারকে গতকালকে রাতের জায়গায় নিয়ে যেতে বলল। আমিও শুধু চুপচাপ বসেই রইলাম। ড্রাইভার গতকালকে রাতের ঠিক সেই জায়গাটাতে নিয়ে এলো। তারপর উর্বশী নেমে গেল, আর আমিও নেমে গেলাম। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সার্টিফিকেটগুলোর কোনো হদিস পেলাম না। আরে, সার্টিফিকেটগুলো আমি নিয়ে আসলে তো থাকবে, কিন্তু আমি এই বড়লোকের মেয়েটার থেকে একটা সুযোগ নিতে চেয়েছি জীবনে বাঁচবার জন্য। হয়রানি হবার পর উর্বশী গাড়িতে উঠে পড়ল, আর ড্রাইভারও। তাই দেখে আমিও গাড়িতে উঠে পড়লাম। তখন উর্বশী বলল, সরি, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। ভাগ্যে যা থাকে তাকেই মেনে নিতে হবে। দাঁড়ান, আমি আপনার ভাগ্য বদলে দেওয়ার ব্যবস্থা করছি। বলেই উর্বশী কাকে ফোন করলো, আর ওপাশ থেকে ফোনটা রিসিভ করে নিল। তখন উর্বশী আপু বলল, কই রে তুই? আমি বাসায় আছি। কেন? অপর পাশ থেকে একটি মেয়ে, আমি তোদের বাসায় আসছি, দারোয়ানকে বলে রাখিস। ঠিক আছে, আয়। ড্রাইভার উর্বশী আপুর কথা মতো একটা 3 তলা বাড়ির গেট দিয়ে ঢুকতে লাগলো। দারোয়ান কিছু না বলে উর্বশীকে স্যালুট করলো, আর গাড়িটিও বাড়িটির ভিতরে এসে থামলো। উর্বশী আপু গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বললেন, তাই আমিও নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পর একটা মেয়েকে দেখতে পেলাম। দেখতে মাশাআল্লাহ হুটপরির থেকে কোনো অংশে এক ফোঁটা কমতি নেই। লাল রঙের একটা শাড়ি পরে আছে মেয়েটি। হাতের দিকে চোখ গেলে দেখতে পাই এক হাতে লাভ সিস্টেমের ঘড়ি, আর এক হাতে নীল লাল হলুদ চুড়ি মেশানো হাতে, তাও অনেকগুলো। কানে চোখ যেতেই মেয়েটি কানের নিচে দেখি যে কানের ঝুমকাটা অনেক লম্বা। কি বলবো আর আপনাদের, প্রথম দর্শনেই হারিয়ে গেছি তার শহরের মায়ায়। এখন এই মায়া থেকে কে টেনে তুলবে? তোলার তো কোনো মানুষ নেই। হ্যাঁ, আমাকেই নিজেই চেষ্টা করতে হবে। ওই, আপনি কই হারালেন সূর্য? উর্বশী আপুর কথায় আমি নিজেকে সামাল নিলাম। কি হয়েছে আপু? তখন দেখতে পাই মেয়েটি আমাদের একদমই কাছাকাছি। আপনি কই হারাইছিলেন? ঝুমকোর মধ্যে। মানে আমার ভেতর হারালেন কেন আপনি? আর আমি তো আপনাকে ফার্স্ট দেখলাম মনে হয়। আমি বলতে চাইছি আপনার কানের ইয়া বড় ঝুমকোর মধ্যে আমি ডুবে গিয়েছিলাম। ও, তাই বলুন। ওর নাম কি জানেন আপনি? নাম না বললে কি করে জানবে আপু? কিরে বল না, তোর নাম কি? উর্বশী আপু তার বান্ধবীকে কথাটা বলল। তুই বলে দিলেই তো হয়। তোর নাম তুই বল। আমার কানের ঝুমকোর নামের বরাবরই আমার নাম ঝুমু। অনেক কাছাকাছি। একদমই, চলুন ভেতরে, আর তুইও আয়। তারপর ঝুমু মেয়েটি আমাদের দুজনকে একটা টেবিলে বসিয়ে রেখে কই যেন হারালেন। একটু পরে আবার চলে এলেন 3 কাপ চা নিয়ে। উর্বশী আর আমাকে চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে ঝুমু উর্বশীর পাশে গিয়ে বসলো। উর্বশী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঝুমু, আমাকে একটা হেল্প করবি দোস্ত? ট্রাই করব, বল।
শুধু ট্রাই না, হেল্প করতেই হবে তোকে। কি করতে হবে সেটা বলবি তো নাকি? তোর ভাই জহিরের অফিসে এই ছেলে মানে সূর্যকে ঢুকিয়ে দে না। ঠিক আছে, ভাইয়াকে বলবো আমি তোর হয়ে। আপনার সব সার্টিফিকেটগুলি নিয়ে রেডি থাকেন। আমি কিছু বলতে গেলে উর্বশী আপু বলল, কাগজপাতি নেই। নেই মানে? তারপর গতকালকে রাতের ঘটনা উর্বশী আপু ঝুমুকে খুলে বলল। তারপর ঝুমু বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে যেইভাবেই হোক না কেন ম্যানেজ করে তোকে ফোন করে বলবানি। হয়তো বা প্রশ্নের সম্মুখীন হতে পারে। আমিও বলে দিলাম কোনো সমস্যা নেই এতে আমার। তারপর ঝুমু আর উর্বশী আপু নিজেদের মাঝে কথা বলল। আমি বেচারার মতো বসে থাকলাম। কথা বলা বলি শেষ হলে ঝুমুর থেকে বিদায় নিয়ে আবারও গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়িটা চালাতে লাগলো। চালাতে 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 উর্বশীদের বাসায় এসে পৌঁছালাম। গাড়ির ঘড়িতে দেখতে পেলাম 9:25 বাজে। উর্বশী আপু নেমে পড়লো, আমিও নেমে পড়লাম তার সাথে। হাঁটতে লাগলাম ভিতরের দিকে। তখন আমি বললাম, ধন্যবাদ আপু, অনেক বড় একটা উপকার করলেন। ওকে, কোনো সমস্যা নেই। আপুর কথা শেষ না হতেই আপুর আম্মু সোফায় বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল। দাঁড়া উর্বশী। উর্বশী আপু দাঁড়িয়ে বলল, দাঁড়াইলাম। ছেলেটি কে? আমার বয়ফ্রেন্ড। তুমি হ্যাপি? আন্টি এগোতে লাগলো আমাদের দিকে। আপুর এমন কথা শুনে আর মায়ের মুখের উপর বলে মিথ্যা বলে দেয়া আমি নাকি তার বয়ফ্রেন্ড। আমি তো ভয় পেতে পেতে শেষ। এখন যদি আমাকে বা উর্বশী আপুকে থাপ্পড় লাগিয়ে দেয় তাহলে কি হবে? আন্টি আমার কাছাকাছি আসার পর তিনি হাত উঁচা করতেই আমি চোখ বন্ধ করে নিলাম। কিন্তু থাপ্পড়ের আওয়াজ আসলো বলে আমি চোখ খুলে তাকালাম। দেখতে পাই আন্টি আমার মাথায় হাত দিচ্ছে। তোর পছন্দ একদমই পারফেক্ট আছে। মা, আমি তোমার সাথে ইয়ার্কি মারছি আর তুমি সেটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? আপুর এমন কথায় দেহ থেকে প্রাণটা নিঃশ্বাস নিতে লাগলো। তাহলে এই কে? ও আমার কলেজ ফ্রেন্ড। আচ্ছা, এবার যা, টেবিলে খেয়ে নে, খাবার দেওয়া আছে। আন্টি আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। আন্টির কথা শেষ হলে খাবার টেবিলে চলে গেলাম উর্বশীর সাথে, এবং আমি উর্বশী আপুর মতোই খাওয়া দাওয়া করছি। খাওয়ার মাঝে আমি খেয়ালও করেছি যে সচমেলের খাবার রান্না করার পর যেমন থাকে ঠিক সেরকমই আছে। তার মানে আন্টি এখনো খাইনি। আমি উর্বশী আপু আর আন্টির ভাবসাব বুঝতে পারলাম কিছুটা। মানে হলো আন্টি উর্বশীকে হয়তো কিছু কথা বলতে চায় কিন্তু পারে না। খাওয়া দাওয়া শেষ হলে চেয়ার থেকে উঠে পাশের ট্যাপ থেকে হাত ধুয়ে নিই। হাত ধোয়া হলে ট্যাপের পাশে থাকা সাদা রঙের টিস্যু দিয়ে হাত মুছে সেটি ময়লা ফেলার ঝুড়ির মধ্যে ফেলে দিই। তারপর আমি উর্বশীকে পিছন ফিরে বললাম, আপু আমি চললাম রুমে। ঠিক আছে, গুড নাইট। আপু তখনও খাবার টেবিলে বসে বসে কি যেন নিয়ে ভাবছিল, তাই আমি তাকে ডিস্টার্ব না করে রুমে চলে এলাম। রুমে এসে বিছানার উপর শুয়ে পড়লাম। চোখে বিষণ্ণ একটা ঘুম আসলো, তাই ড্রেসিং টেবিলের উপর রাখা বাতিটার সুইচ অফ করে দিলাম। এখন আপাতত রুমটা অন্ধকার, আর ঘুমের মধ্যে সেই ঝুমু মেয়েটি দেখতে পেলাম। ঝুমু মেয়েটি আমার একেবারে কাছে চলে আসলো, আর আমার মেয়েদের মতোই শ্বাসকষ্ট হচ্ছিল ঘুমের ঘরেই। একেবারে কাছাকাছি চলে এলে আমার দম মোমবাতির ন্যায় ধপ করে বন্ধ হয়ে যায়, আর আমার ঘুমটাও ভেঙে যায়। হাঁপাতেই অন্ধকারে পাশেই ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের গ্লাসটায় হাত দিয়ে নিতে গেলে সেটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর পানিও মেঝেতে গড়াগড়ি খায়। কাচের গ্লাসের এই একটা সমস্যা, কোনো রকম নিচে পড়লে ফার্দা ফাই হয়ে যায়। কেন রে ভাই, স্টিলের গ্লাসের মতো থাকলে কি হয় তোদের? বাড়িওয়ালার কাছে কোনো প্রবলেম নেই, কিন্তু এত রাতে ঘুমাবো নাকি কিভাবে গ্লাসের টুকরোগুলো তুলবো? এতে তো পানিও খেতে পারলাম না। অপরদিকে এই বিপদ। একবার খেয়াল এলো, থাক যা হবার হয়ে গেছে, আগে ঘুম পরে সব কিছু। আবার খেয়াল এলো এটা তো আমার বাড়ি নয়, তাই এত অহংকার কিসের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজের মহিলা বা অন্য কেউ আমার রুমে আসলে পাটা তো কেটে রক্ত পড়বে। এই ভাবনা চলে এলে আমি ড্রেসিং টেবিলটার লাইটটা অন করে বিছানাটা ছেড়ে নেমে গ্লাস ভাঙার পাশ কাটিয়ে বাথরুমে চলে আসি এবং আপুর সেই শপিংয়ের ব্যাগগুলো নিয়ে আসি। সেখান থেকে ফোমের মতো বের করলাম, সেটা দিয়ে পরিষ্কার করতে লাগলাম মেঝে।
পরিষ্কার করা শেষ প্রান্তে চলে এলে ছোট্ট একটা কাঁচের টুকরে হাত কেটে গেল। তারপর আমি সেগুলো পরিষ্কার করে রুমের বাহিরের ময়লা ঝুড়িটিতে ফেলে চলে আসলাম রুমে এসে বাথরুমে গিয়ে রক্তমাখা হাতটা ধুয়ে টিস্যু পেঁচিয়ে বিছানার উপর এসে বসে পড়লাম। রক্ত পড়া বন্ধ হলে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম আর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলায় আগের দিনের ন্যায় পাখিদের কিচিমিচি শব্দ শুনতে পেলাম আর ঘুম থেকেও জেগে গেলাম তখন। তবুও চোখ জোড়া বন্ধ করে শুয়েই রইলাম। তার একটু পর উর্বশী আমার রুমে এসে কফির কাপ ড্রেসিং টেবিলের উপর রাখতে গেলে ভয় পেয়ে তার হাতে আমার জন্য আনা কফিটার গ্লাস হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। কারণ ড্রেসিং টেবিলের নিচে মেঝেতে রক্ত লেগে আছে। তাই দেখেই সে ভয় পেয়ে গেল আর সে ভাবতেও লাগলো রক্ত কোত্থেকে আসলো এখানে। আর তখন আমিও চোখ খুলে বিছানার উপর বসে পড়ি আর দেখি উর্বশী আপু দাঁড়িয়ে আছে আর তার পায়ের থেকে অল্প দূরেই কাপটা চুরচুর হয়ে ভেঙে আছে। আমি বসে পড়লে তখন উর্বশী আপু দেখতে পেল আমার হাতেও রক্ত লেগে আছে। তখন তিনি বললেন, মেঝেতে আর আপনার হাতে কিসের রক্ত এগুলো? আমি আপুকে গতকাল রাতের অন্ধকারে গ্লাস ভেঙে ফেলার কথা বললাম। সব শুনে তিনি বললেন, আমাকে বা কাজের মহিলা খালাকেও জানাতে পারতেন, শুধু শুধু আপনি নিজের হাত কেটে ফেললেন। নিজের ভুল নিজেকে শুধরানোই বেটার। সেটা ঠিক, তাই বলে হাত কেটে নেবেন? দেখি তো কতখানি কেটে গেছে। উর্বশী ঝুঁকে আমার হাতটা তার হাতের মাঝে নিয়ে দেখতে লাগলো। ঠিক আমার আপন বোন সাবিহার মতোই। ভালো করে দেখে তিনি বললেন, অনেকখানি কেটে গেছে, আপনি একটু বসুন, আমি কি আম্মুর রুম থেকে ব্যান্ডেজ করার মতো কিছু পাই কিনা। তারপর চলে গেল সে। আর কিছুটা সময় পর চলে এলো একটা ছোট্ট বক্স নিয়ে। ড্রেসিং টেবিলটার ছোট্ট চেয়ারটা টেনে বিছানার পাশে এসে বসলো এবং বক্সটা বিছানার উপর রাখলো। উর্বশী বক্সটা খুললো। দেখতে পেলাম একটা সাদা বোতল ও ক্রিম আর ব্যান্ডেজের কাপড় আর সাদা কস্টেপ সহ আরো বেশ কিছু। উর্বশী আপু আমার হাতটা এগিয়ে নিয়ে সেই বোতলটা খুলে লাল রক্তের মতো কিছু দিয়ে আমার হাতের আঙ্গুলটা পরিষ্কার করলো। ব্যান্ডেজের সাদা ফুটা ফুটা কাপড় দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল, ঠিক ডাক্তারদের মতোই। আবার আমার বোন সাবিহার মতোই। আপুর কথা তখন খুব করে মনে পড়ছিল। শুধু আপুর কথা বললে ভুল হবে, কম বেশি সবার কথাই মনে পড়ছিল। কিন্তু একজন কালনাগিনীর জন্য আমার ফুলের মতো জীবন ডাস্টবিনের ন্যায় হয়ে গেছে। আমার কী বা দোষ ছিল? আমি উর্বশী আপুর ব্যান্ডেজ করার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো আনমনে ভাবছিলাম। তখন তিনি বললেন, শেষ? কই হারালেন আপনি এবার? না, কোথাও না। সত্যি করে বলেন তো, কি নিয়ে ভাবছিলেন? ভাবছিলাম আমার আপু থাকলে হয়তো এমন করে হাত বেঁধে দিত। এই ব্যাপার? আমাকেই আপু ডাকলেন তাহলে? ঠিক আছে আপু। গুড। আচ্ছা, আমি একটু হাত ধুতে যাব। বলেই বাথরুমে চলে গেল। আমি বসেই রইলাম। একটু পর তিনি হাত ধুয়ে এসে বলতে লাগলেন, আপনার তো অনেক রক্ত বের হয়েছে, ট্যাপের কাছেও রক্ত। আমি কিছু বললাম না, শুধু চুপ করে রইলাম। আর শুনুন সূর্য, আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, আমি আপনার নাস্তা খালাকে দিয়ে আপনার রুমে দিয়ে যেতে বলবো। আচ্ছা। আর হ্যাঁ, কাপের ভাঙা টুকরোগুলো কিন্তু আপনি উঠাবেন না, এটাও খালাকে বলে দেবো আমি। ওকে, চললাম। বলে উর্বশী আপু বক্সটা সাথে করে নিয়ে চলে গেল রুম থেকে বেরিয়ে। আর আমি বিছানার উপর বসা থেকে উঠে বাথরুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখতে পাই ঝুমু মেয়েটি কাপের সেই ভাঙা টুকরোগুলো তুলছে। আমি ভাবতে লাগলাম সে কখন এলো আর ভাঙা টুকরোগুলো সে কেন তুলছে। আপু না বলল খালা উঠাবে এগুলো। আমাকে দেখতে পেয়ে ঝুমু মেয়েটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, এই যে মিস্টার, আমার বান্ধবী আপনাকে থাকতে দিয়েছে বলে আপনি যেখানে সেখানে কাচের ভাঙার টুকরো ফেলে রাখবেন নাকি? আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আরো বলতে লাগলো, অন্যের বাসা আপনি অপরিষ্কার ডাস্টবিন বানিয়ে রাখেন, আমার ভাইয়ার অফিসে আপনি কেমন করে রাখবেন আমার তা বোঝা হয়ে গেছে। পিছনে ফিরে দেখেন। আমার কথায় ঝুমু পিছনের দিকে ঘুরে দেখলো উর্বশী দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আপুকে আমি আগেই দেখতে পেয়েছিলাম। আমি আগে কিছু বলতে গেলে আপু আমাকে ইশারায় দ্বারা চুপ থাকতে বললেন। তাই তো আমি ঝুমুর কথাই শুনে যাচ্ছিলাম, তবে কিছুই বলিনি। তুই কখন এলি উর্বশী? এসেছি তোর এই রুমে ঢুকতে দেখেই। তাহলে হয়েছে কি? ঝুমু বলতে গেলে উর্বশী আপু ঝুমুকে থামিয়ে দিয়ে বলেন, কফির কাপটা না আমার হাত থেকেই ভেঙে গেছে, তাই আমি তাকে উঠাতে নিষেধ করেছি। আর তুই কি না তাকে না জেনে শুনে কতগুলো কথা বললি। সরি দোস্ত, আমি আসলেই তখন বুঝে উঠতে পারিনি। আমাকে কেন সরি বলছিস?
সরিটা সূর্যের কাছ থেকে নে। সরি। ঠিক আছে, এতে সরি বলার তেমন কিছু নেই। সরিটা তাহলে মওকুফ করছেন? উর্বশী আপু, আমার না রুমে কেমন জানি লাগছে। আমি কি আপনার সাথে বাইরে যেতে পারি? আমার তো কলেজ আছে, কলেজ শেষে আবার নীলের সাথেও দেখা করতে হবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। ঝুমু আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমিও মুচকি হাসি দিলাম। তাহলে তো হলোই, নাস্তার রেস্টুরেন্ট থেকেই তোমরা করে নিও, এটাই ভালো হবে। ঠিক আছে। তারপর ঝুমু মেয়েটি গিয়ে হাতে জমানো কাঁচের টুকরোগুলো ময়লার ঝুড়িটায় ফেলে দিয়ে আমাকে বলল, চলুন আমার সাথে তাহলে। আমি ঝুমু মেয়েটির কথা মতো তার পিছু পিছু চলতে লাগলাম। সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি ঝুমুর একটা কালো রঙের গাড়ি। গাড়ির কাছে এসে বলল, আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন? না তো, কোনোদিন ড্রাইভ করিনি। তাহলে আর কি করার, ড্রাইভারকেও সাথে নিয়ে নিতে হবে। বলেই গাড়িতে উঠে পড়ল এবং আমাকে উঠতে বলল। তাই আমিও উঠলাম। ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। তখন ঝুমু ড্রাইভারকে বলল, আঙ্কেল, সামনে কফি শপে সাইড কইরেন তো। আচ্ছা মামনি। ঝুমুকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বলবো কি বলবো না সেটাই ভাবছি। কথাটা শুনে যদি বিরক্ত বোধ করে তখন তো কি হবে। এর মধ্যেও গাড়িটা কফি শপের বাইরে এসে গাড়ি সাইড করলো। আমরা দুজন নেমে কফি শপের ভিতরে ঢুকলাম এবং একটা টেবিলে বসে পড়লাম। আমি খেয়াল করলাম লোক সংখ্যা তেমন নেই ভিতরে। উন্নত মানের হলে এমনিতেই লোক সংখ্যা কম থাকে। একজন ওয়েটার এসে কফির অর্ডার নিয়ে গেল। ওয়েটার চলে গেলে আমি ঝুমুকে বললাম, আপনার চুলগুলো থেকে খুলে রাখলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু ঝুমু উত্তর দিল, জানি। এর মধ্যে ওয়েটারটা কফি নিয়ে এলো। আমি কফিটাতে চুমুক দিলাম, কিন্তু ঝুমু মেয়েটি কফিটার গ্লাস হাত দিয়ে ধরে আছে। আমি সেদিকে তাকিয়েছি বলে ঝুমু বলল, 1 সেকেন্ড। আর একটু পরেই ঝুমু তার চুলগুলো ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি তার দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম, কারণ ঝুমুকে যতই দেখছি ততই ভালো লাগছে আমার। রীতিমতো ঝুমু আমার কাছাকাছি চলে এলো এবং বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলেন যে? আমি ঝুমুর কথায় বসে পড়লাম। সেও বসে পড়ল আমার সামনের চেয়ারে এবং কফিটা খেতে লাগলো। ঝুমুর কফি খাওয়া দেখে তো আমি অবাক, কারণ সে চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছে। আমি সেদিকে অপলক তাকিয়ে আছি। তখন ঝুমু খেয়াল করলো যে আমি তার দিকে তাকিয়ে আছি। সে বলল, এই যে মিস্টার, তাকিয়েছেন কেন? আপনার হাবভাব কিন্তু ভালো লাগছে না আমার। একটা কথা জিজ্ঞেস করি? আমি প্রেম করি কি না তাই জিজ্ঞেস করবেন, তাই না? সুন্দরী মেয়েদের এই একটা বদভ্যাস, কিছু জিজ্ঞেস করতে চাইলেই তারা বাল পাকনামি করে নিজে রিলেশন করে কিনা বুঝে। কি জিজ্ঞেস করব সেটা নিজেও জানে না, তবুও। না। তাহলে করুন জিজ্ঞেস। আপনি চামচ দিয়ে তুলে তুলে কফি খাচ্ছেন কেন? ও, এই ব্যাপার। আসলে আমার ছোট থাকতে কফি খেতে গিয়ে জিহ্বা পুড়ে যায়, তাই আমি চামচ দিয়েই কফি খাই সবসময়। ও শুনুন। বলুন। তখন ঝুমু তার কাঁধের ছোট ব্যাগটা তার কোলে রেখে ব্যাগটার চেইন খুলে একটা কার্ড আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বড় ভাইয়া আপনাকে তার অফিসে দেখা করতে বলেছেন, এই নিন ভিজিটিং কার্ড। আমি ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে বললাম, ধন্যবাদ আপনাকে অসংখ্য। ওকে, ঠিক আছে। আমরা কি বন্ধু হতে পারি? আমার এমন কথায় ঝুমু মেয়েটি আমার দিকে কেমন দৃষ্টি করে তাকিয়ে আছে তা আমি বুঝতে পারলাম না। কি হলো বলুন? বন্ধুর সম্পর্কটা কখনো বলে কয়ে হয় না, বরং আপনা আপনি থেকেই হয়ে যায়। তার মানে হতে পারি না? বললাম তো, এইভাবে বলে হয় না বন্ধুত্ব সম্পর্ক। তারপর আমি আর কথা বাড়ালাম না। কফিটা শেষ করে বসে রইলাম এই আশায়। ঝুমুর কফি খাওয়াটা দেখছিলাম। তারও খাওয়া শেষ হলো। কফির বিলটা টেবিলের উপর রেখে দিয়ে উঠে পড়লো ঝুমু, তাই আমিও উঠে পড়লাম। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা ছেড়ে দিল। আমি গাড়ির ভেতরে গিয়েও কোনো কথা বলছি না, শুধুই চুপচাপ বসে আছি। তাই ঝুমু মেয়েটি বলল, আচ্ছা, বন্ধু হতে পারেন। আমি ঝুমুর দিকে তাকিয়ে এবার একটু হাসি দিলাম। ড্রাইভার আঙ্কেল গাড়িটা চালিয়ে চালিয়ে একটা কলেজের সামনে নিয়ে এলো। তখন ঝুমু তাকে থামাতে বলল গাড়িটা। ড্রাইভারও থামিয়ে দিল। তারপর সে নেমে গেল। আমিও নেমে গেলাম। নেমেই ঝুমুর দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, এখানে কেন আসলাম আমরা? কারণ এটা আমার কলেজ। আমি ভালো করে লক্ষ্য করলাম কলেজটাকে। কলেজটা সাধারণত অনেক জায়গা নিয়ে অবস্থিত। 4 তলা কলেজ। আর এখন কলেজের মাঠের কাছাকাছি রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আর কলেজের সাথে একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তখন আমি ঝুমুর সামনাসামনি হয়ে বললাম, অসম্ভব ধন্যবাদ আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য। ওয়ে, এখন আমরা বন্ধু।
তো আমাদের মাঝে এখন আর আপনি সাপনি চলবে না। তাহলে আমি আপনাকে তুমি করে বলি? ঠিক আছে, তা আপনার জায়গাটা খুব পছন্দ হয়েছে বুঝি? খুব। তবে তুমি আমায় আপনি বলে ডাকতে না বলে নিজেই আপনি করে বলছেন। হ্যাঁ, আমি তুমি বলতে পারবো না, তাই আপনি করেই বলবো। আচ্ছা, আর কি করারই বা। তারপর আবারও দুজনে গাড়িতে চেপে বসলাম। ড্রাইভার আঙ্কেল একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন। তারপর রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে ঝুমুর গাড়িতে করে উর্বশী আপুর বাসায় চলে আসি এবং আমি আমার থাকার রুমে চলে এলাম। রুমে এসে হাতের ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখলাম। তারপর চোখ গেল বিছানার উপর। দেখতে পেলাম সেখানে একটা শপিং ব্যাগ, তাই বিছানার উপর থেকে সেটি হাতে নিলাম এবং সেটি শপিং ব্যাগ থেকে বের করলাম। শপিং ব্যাগ থেকে বের করার পর দেখতে পাই একটা 7 ফুটের মতো গিফট। গিফটের প্যাকেটটা খুলে দিলাম আর তাতে দেখতে পাই একটা মোবাইল। আশ্চর্য হলাম এক অদ্ভুত কাণ্ড দেখে। জীবনেও এমন কোনো কিছু দেখিনি। আর সেটি হলো মোবাইলটা আছে, সেটি দেখতে পাচ্ছি পরিষ্কার, কোনো খাপটাপ নেই। আপনারাও আশ্চর্য হলেন বোধহয়, তাই তো নাকি? এমন অদ্ভুত কথা আমি বললে তো আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। মোবাইলটা রাখার বক্সটা কোনো কাগজ বা কার্টুনের, আবার লোহারও নয়। বক্সটা হলো কাচের। কাচের গ্লাস না খুলেই বাইরে থেকে দেখা যাচ্ছে মোবাইল সহ হেডফোন, চার্জার, ব্লুটুথ, এই সকল জিনিসপত্র। আপনারা ভাবছেন আমি স্বপ্ন দেখছি? আরে ভাই, আমিও তখন ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আসলে তা নয়, এটাই বাস্তব। গল্পে আসি। আমি খুঁজতে লাগলাম মোবাইলটা বের করব কিভাবে। অপরদিকে উল্টাতেই দেখতে পেলাম ছোট্ট একটা তালা, তাও পাসওয়ার্ডের। দেখেই হাসি আসলো আমার, তাই হাসতে লাগলাম আর আনমনে বলতে লাগলাম, এটা মোবাইল নাকি অন্য কিছু? অনেক অনেক দামি মোবাইল হলে যা হয় আর কি। পাসওয়ার্ড চাচ্ছে, তাই আশেপাশে দেখতে লাগলাম কিছু আছে কিনা। তাই প্যাকিং করার প্যাকেটটাও দেখতে লাগলাম। তখন দেখতে পেলাম একটা ছোট্ট কাগজে লেখা আছে, তোমরা যেটা খুঁজছো সেটি দরজার পেছনে আছে। লেখাটি দেখে আমি রুমের দরজার পিছনের দিকটাই দেখতে লাগলাম। দরজাটায় আসলেই লেখা আছে। সেখানে আবারও আগের ন্যায় লেখা আছে, এখানে নয়, মেইন দরজায়। কেমন বোকা তুমি, হ্যাঁ? লেখাটা দেখে নিজের কাছেই নিজে বোকা মনে করতে লাগলাম। তারপর মেইন দরজায় এসে দেখি বোকা হলেই পাসওয়ার্ড। লেখাটি দেখে মাথার চুল চুলকাতে চুলকাতে রুমে চলে আসলাম এবং এটি পাসওয়ার্ড। যেখানে চাচ্ছে সেখানে টাইপ করে দিয়ে দিলাম। আর সাথে সাথেই কাচের গ্লাসটা ফাঁকা হয়ে গেল। আর তখনই উর্বশী আপুর কথা মনে হলো, তাই আমি উর্বশী আপুর নিকট নিয়ে যেতে লাগলাম কাচের কাপটা নিয়ে। আমি আপুর বাইরে এসে কড়া নাড়লাম। আমি আপুর দরকারে বাইরে এসে কড়া নাড়লাম। তখন উর্বশী আপুর রুমটা খুলে আমাকে একবার চোখ দিয়ে পরিদর্শন করে ভিতরে চলে গেল। তিনি ভিতরে গিয়ে বিছানার উপর বসলো এবং আমাকে বলল, ভেতরে আসেন। আমিও ভিতরে চলে এলাম। এটা মনে হয় আপনার জন্য। তখন আপু একটা অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আসলে তুমি একজন বোকা, সে যাই হোক, এটা তোমার জন্যই আমার তরফ থেকে জবের জন্য উপহার। তুমি কেমন করে জানলে আমার জব হয়েছে? ঝুমু আমাকে সব বলে দিয়েছে। কি ঝুমুকে পছন্দ করো, তাই তো নাকি? না আপু। এদিকে এসো। কি আপু? বললাম আমার কাছাকাছি আসো। আমি তার কাছাকাছি চলে গেলাম। তখন তিনি বলল, আমার পাশে বসো। কিন্তু আমি যা বলছি তাই করো। আমি তার কাছাকাছি বসে পড়লাম বিছানার উপর। তখন তিনি, তুমি আমার ছোট ভাই, এবার বলো ঝুমুকে কি তুমি পছন্দ করো? আমি সত্যিটা বলবো, তবে তবে কি? একটা কথা দিতে হবে আমায়। আমি যা বলবো তা ঝুমু বা কাউকে বলা যাবে না। এই কথাটা দিতে পারবেন তো নাকি? ঠিক আছে, কথা দিলাম, এবার বলো। আপু, প্রথম দেখাতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই ঝুমু যেদিন আমার ভালোবাসা বুঝবে সেদিন আমিও তাকে আমার ভালোবাসার কথাটা তাকে বলবো, বা তারও আগে। অনেক পছন্দ করি আপনার বান্ধবী। বলে ফেলো, দেখবো, মেনে নিব। কদিন যাক, আমি হয়তো বা বলে দিতে পারি। আর আপু, আপনি কিন্তু কথা দিচ্ছেন, কথা রাখেন। ওকে, আর জবের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আপু। তারপর বিছানার উপর থেকে উঠে নিজের রুমে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে দিলাম। পরে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম ভাঙলে রেডি হয়ে মোবাইলটা পকেটে রেখে নাস্তা করে আন্টির কাছে গেলাম। আন্টি তখন দোতলার বারান্দায় বসে বসে পেপারের পাতা উল্টাচ্ছিল। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম আর আন্টিও আমায় দেখতে পেয়ে বলল, কি হে যুবক, কিছু বলবা? আজকে আমার জবের প্রথম দিন, দোয়া করবেন। দোয়া করি অনেক হ্যাপি হও জবটাতে, ইনশাআল্লাহ। তখন আমি সামনের দিকে এগিয়ে তার পায়ে সালাম করলাম আর তিনি এমন দশা দেখে পেপারটা পাশের সিটে রেখে দাঁড়িয়ে আমাকে উঠালো পায়ের কাছ থেকে আর বলল, কি করছো? আমি জানি আপনার অনেক কষ্ট আমার মতো। তখন তিনি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, জীবনে অনেক বড় কিছু হও বাবা।
তারপর আন্টিকে রেখে বেরিয়ে পড়লাম ঝুমুর বড় ভাইয়া জহিরের অফিসে তার সাথে দেখা করতে, এবং ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী পৌঁছেও গেলাম সেখানে। অফিসের দারোয়ান গেট দিয়ে ঢুকতে বাধা দিলে আমি ভিজিটিং কার্ডটা পকেট থেকে বের করে দেখাই। তিনি স্যালুট করেন, আর আমার তখন কেমন যেন ভয় লাগলো। সে যাই হোক না কেন, অফিস ভবনের সামনে এসে পড়লাম। দেখতে পেলাম 2 তলা ভবন অফিসের, তাই আমি ভিতরে ঢুকে পড়লাম। নিচে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম উপরে জহিরের অফিস, তাই আমি সিঁড়ি বেয়ে 2 তলায় চলে এলাম। এসেও একটা ঝামেলার মধ্যে ঢুকে পড়লাম। দেখতে পেলাম দরজার জায়গায় কাচের গ্লাস, আর দেখতে পেলাম অফিসের স্টাফেরা অফিস থেকে দেওয়া অ্যাক্সিস কার্ড ব্যবহার করে ভিতরে ঢুকছে, কিন্তু আমার কাছে ওরকম কোনো কার্ড নাই। আর আমি তখনই খেয়াল করলাম ঝুমু মেয়েটি অফিসের ভিতরের কাচের গ্লাসের পাশে বসে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। আমি হাত উঁচু করলাম, ঝুমু সেটি দেখেও না দেখার ভান করলো, এবং তারপরেই ঝুমু সহ সেই মেয়েটি আসলো এবং অন্য আরেকটা দরজা দিয়ে আমাকে ভিতরে নিয়ে এলো। ঝুমু আমাকে তার ভাইয়ার কেবিনে পাঠিয়ে দিল। আমি রুমে ঢুকেই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর বললেন বসুন মিস্টার। আমিও বসে পড়লাম। শুনুন মিস্টার, আপনি তো নতুন, তাই আপনার সাথে সিনিয়র কলিগ দিচ্ছি, যাতে সে আপনাকে সব কিছু বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আপনি একাই যাতে সব কিছু বুঝে নিতে পারেন। ওকে স্যার। আর তখন তিনি একটা বেলে টাপ দিলেন, আর অফিসের পিয়ন এসে বলল তন্ময়কে ডেকে পাঠাও তো আমার কেবিনে। বলেই পিয়ন একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আর কিছুটা সময় পর তন্ময় স্যার এরপর কেবিনে দরজাটার সামনে এসে বলল, স্যার আমায় ডাকছেন? হ্যাঁ, এসো তন্ময়, বসো। তন্ময় লোকটি আমার পাশের চেয়ারে বসলো এবং স্যার বলতে লাগলো, তন্ময়, ওনাকে তোমার নতুন প্রজেক্টে নিয়ে নাও, যাতে করে অল্প সময়ে ধারণা জন্মায়। ঠিক আছে স্যার। ওকে, এবার তন্ময়ের সাথে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিন। স্যারের কথায় আমরা তার রুম থেকে বেরিয়ে পড়লাম এবং দেখতে পেলাম ঝুমু বাইরের সিটে বসে আছে। আমাকে দেখে বলল, কি বললো ভাইয়া আপনাকে? জয়েন করে কাজ দিয়ে দিল। গ্রেট। তারপর ঝুমুকেও সাথে করে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। এভাবেই কয়েক মাস কেটে গেলে উর্বশী আপুদের বাসা থেকে অফিস দুটোর মাঝে শুধু আবদ্ধ তা কিন্তু একেবারে নয়, মাঝে মধ্যে ঝুমুকে নিয়েও ঘুরতে যাওয়া চলে। আজকে অফিস নেই, তাই ভাবলাম আজকে ঝুমুকে আমার ভালোবাসার কথাটা বলে দিব। আমার যেই ভাবা ঠিক সেই কাজ। ঝুমুকে আসতে বললাম একটা জায়গায়, ঝুমু আগেই চলে এলো আর আমিও চলে এলাম। আমি আগেই বললাম, শীত করতেছে অনেক, তাই না? না তো। তাহলে গরম লাগতেছে? না। তাহলে কি লাগতেছে? ওই যে নাতিস্থল্য। আপনি কি যেন বললেন? আমি? হ্যাঁ আপনি। আকাশটা অনেক পরিষ্কার, তাই না? আপনি কি এটাই বলতে চাইছেন? না। তাহলে কি বলবেন সেটা বলুন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কালকে বলি? না, যা বলার আজকেই বলতে হবে আপনার। কি যেন বলবো আমি? কি বলবেন সেটা তো একমাত্র আপনিই জানেন। আমি তখন মনে সাহস সঞ্চয় করে আমি হ্যাঁ আপনি। তারপর কি? নিশ্চয়ই ভালোবাসেন। হ্যাঁ। না না। কোনটা ভাববো, প্রথমটা নাকি শেষের দুইটা? ফার্স্টটাই। আমি এখন চলে গেলাম। তখন ঝুমু আমার হাতটা টান দিয়ে বলল, নিজের মনের কথাটা এতটা সময় নিয়ে বললা, তাও আমার সাহায্য নিয়ে। আমি ছেলে হলে দেখতা কিভাবে প্রপোজ করতাম। পরে কথা হবে, এখন কেমন যেন ভয় ভয় পাচ্ছে। আমি চলে যেতে লাগলে ঝুমু বলে উঠল, ওকে, নিজের মনের কথাটা শুনাইয়া দিলা, কিন্তু আমার উত্তরটা কি তা না জেনেই চলে যাচ্ছ যে? শুনে তো যাও আমার উত্তরটা। ঠিক আছে, তোমার উত্তর বলো। নিশ্চয়ই হ্যাঁ হবে। অবশ্যই হবে। কিন্তু কেন? কারণ আপনি লেট। লেট মানে? গতকালকে আমাদের কলেজের একজন ছেলে আমাকে প্রপোজ করছে, আমিও তার প্রপোজালে হ্যাঁ বলে দিছি, কারণ আমার কিছু করার নাই সূর্য। আমার চোখের কালো মনির উপরে পানিতে টলমল করছে, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরাচ্ছি না। ঠিক সেইভাবে ঝুমুকে বললাম, আচ্ছা, তাকে নিয়ে ভালো থেকো, আর আমাকে একটু হলেও মনে রেখো। আমি পিছন ফিরে চলে যেতে লাগলে ঝুমু আমাকে আমারও পিছন থেকে হাত টান দেয়। তবু আমি হাতটা ছাড়িয়ে এক হাত চোখের টলমল পানিটা মুছে হাঁটা দিলাম। উর্বশী আপুদের বাসায় এসে রুমে এসে বসে রইলাম বিছানার উপর জড়সড় হয়ে, আর চোখের পানিগুলো মুছতে লাগলাম। আজ ছেলে বলে আওয়াজ করে কান্না করতে পারি না, মেয়ে হলে অবশ্যই আওয়াজ করে কান্না করতাম, আর সেটা হোকি বা বাথরুমে ঝর্ণার পানিতে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানিও ফুরিয়ে গেল। তখনই দেখতে পেলাম রুমের জানালাটা দিয়ে একটা ছোট্ট পাখি ঢুকে পড়ে, আর তখন রুমের সিলিং ফ্যানটা চলছিল। এসি আছে, তবে আজকে দুঃখের জন্য আর চালাইনি। সে যাই হোক,
পাখিটাকে দেখতে পেলাম ঠিক ফ্যানের বাতাসের দিকেই চলে গেল আর কেমন করে যেন উপরে উঠে পড়ল, কিন্তু পাখিটা আর নিচে নামতে পারছে না। কতক্ষণ চেয়ে থাকলাম হয়তো নেমে পড়বে, কিন্তু নামতে চেয়েও পারছে না। এই ভয়ে যে যদি ফ্যানের পাখার ব্লেডের মতো আঘাত লাগে তাহলে তো দফা রফা হয়ে যাবে। আর আমারও একই চিন্তা হলো, তাই আমি বিছানার উপর জড়সড় হয়ে বসে থাকা থেকে উঠে গিয়ে ফ্যানের সুইচটা অফ করে দেই। ফ্যানের পাখাগুলো একেবারেই থেমে গেলে আর তখন নেমে আমার কাছাকাছি চলে আসে আর আমাকে সামনে থেকেই দেখে, জানালাটা দিয়ে টুকুট করে বেরিয়ে পড়ে। তাই দেখে আমার মনটা কেমন হালকা ভালো লাগলো। আর তখন সেই মুহূর্তে চোখে প্রচুর ঘুম চলে আসে, তাই আমি এসিটা চালিয়ে শুয়ে পড়ি বিছানার চাদরটা টেনে। দুপুর সহ আর সন্ধ্যা পেরিয়ে গেল, কিন্তু ঘুম আর ভাঙল না। আর তখনই ভূমিকম্পের ন্যায় উদ্দাম হলো এক প্রকার। চোখ খুলে বালিশের নিচে হাত দিতেই অনুভব করলাম ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বেজে উঠছে, কারণ তখন বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট অবস্থায় ছিল। আপনারাও এটা করতে পারেন, বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট করে রেখে ঘুমাবেন, দেখবেন ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বাজবে। বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখতে পাই ঝুমু কল দিয়েছে। আমি কলটা রিসিভ না করে মোবাইলটাই অফ করে দিলাম। আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসলো না। তাই গড়াগড়ি করতে লাগলাম, কিন্তু গড়াগড়িটাও বেশিক্ষণ টিকাতে রাখতে পারলাম না। উর্বশী আপু এসে দরজায় নক করলো। সূর্য, দরজাটা খোলো। আপুর এমন ভাবে দরজায় নক করায় আমি বিছানায় শোয়া থেকে উঠে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সাথে সাথেই উনি আমাকে ভালো মতো দেখতে লাগলো। আর তখন উনি কাকে যেন বলতে লাগলেন। সূর্য ঠিক আছে, কোনো চিন্তা করিস না তো তুই। তবে চোখগুলো ফোলা ফোলা লাগছে, কান্না করছে হয়তো বেচারাটা। আপুর এমন কথাই আমি অল্প অল্প বুঝতে পারলাম আপু কার সাথে কথা বলছেন। আর তখনই উর্বশী আপু আমাকে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল, নাও কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে। কে ফোনে? কে আবার? ঝুমু ছাড়া কি অন্য কেউ হতে পারে নাকি? ধরুন আপু, আমি তার সাথে কথা বলবো না। আমি তোমার আপু হয়ে কথা বলতে আসছি, সো বলো তার সাথে কথা। কিন্তু তুমি সবসময় কিন্তু কিন্তু করো কেন? আমি যা বলছি আগে সেটা করো। কি আর করার, ফোনটা কানের কাছে নিয়ে হ্যালো কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কি বলবা সেটা বলো। তুমি আমার ফোনটা রিসিভ না করে এই মোবাইলটা অফ করে রাখছো কেন? আর কান্নাই বা করছো কেন? সেটা আমার ব্যাপার, আমি তোমায় কেন বলতে যাব। আর রাখছি। ওয়েট, শোনো। কি আবার? কালকে দেখা করতে পারবা? না, যা বলার এখনই বলো। ভালোবাসি তোমায়। কি? কানে কি তোমার প্রবলেম আছে? না, তবে তুমি একসাথে কয়জনকে ভালোবাসবা শুনি? কয়জন মানে? তুমি যে বললা দেখা করার সময় তোমাকে কে যেন প্রপোজ করছে, আর তুমিও হ্যাঁ বলে দিছো, এখন তার কি হবে? আসলে এই উর্বশীটি কি বলে? তুমি বোকা, আসলেই তুমি বোকা, মজাকেও সিরিয়াস নিছো। মিথ্যা হলে বলে দিলেই তো পারতে। শুধু শুধু আমাকে এরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো ওয়ে দেখছি না আমি। জানানোর জন্যই তো ফোন দিছিলাম তোমার মোবাইলে। আর আমি যার সারা জীবনের সঙ্গী হব তাকে একটু বাজিয়ে দেখতে হবে না নাকি? তাই বলে কষ্ট দিবা? 100 বার দিব, 1000 বার দিব। আর কালকে অফিস শেষ করে আমাদের বাসায় চলে এসো, ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়ার সাথে কয়েকদিন পরে কথা বললে হয় না? হ্যাঁ, প্রেম করে আকাম কুকাম করে বাচ্চা পেটে রাখতে আমি পারবো না, বিকজ আমি ভাইকেও ম্যানেজ করে নিয়েছি। শুধু কথাবার্তা বলবা ভাইয়ের সাথে, ওকে? এখন রাখছি, আর কান্না একদম করবা না বলে দিলাম। ঠিক আছে। পরে ফোনটা ঝুমু কেটে দিল। আমি দেখতে পেলাম উর্বশী আপু ততক্ষণে বিছানার উপর বসে আছে। আমি এগিয়ে গিয়ে তার মোবাইলটা তার দিকে এগিয়ে দিলাম। আপুও ফোনটা নিয়ে নিল আর বলতে লাগলো, বাহ, এতক্ষণ কথা বললা আর নিজের ভালোবাসাটার মতো করে নিজের করে নিলা। আমি মাথা নাড়লাম। তারপর আপু উঠে চলে গেল রুম থেকে বেরিয়ে। রাতে খাবার টেবিলে খাবার খেলাম সবাই মিলে। খাবার খেয়ে নিজের রুমে এসে ঝুমুকে ফোন করলাম আর অনেক সময় নিয়ে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছি। আপনাদের তো একটা কথা বলিনি একেবারেই, আর রোমান্টিকের কারণে মনেও ছিল না। নীলের বড় ভাই এর বিয়ের ব্যাপারটা না আমার একেবারেই মাথায় ছিল না। আমার সাথে ঝুমুর আগে বন্ধুর মতো সম্পর্ক হলে তার কয়েকদিন পরে নীলের ভাইয়ের বিয়ে হয়েছে। নীলের ভাইয়ের বিয়েতে উর্বশী আপু আমাকে নিয়ে যায় তার সাথে, আর ঝুমুকেও তার ভাইকেও আসতে বলেছিল নীলের ফ্যামিলিরা। তাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিল, আর নিমন্ত্রণ করবেই বা না কেন। নীলের বড় ভাইও আমার স্যার যে ক্লাসমেট ছিল, আর আমার স্যারের নাম ডাকও অল্প ছিল শহরে। সে যাই হোক, ঝুমু হলুদের সাথে ম্যাচিং করে লাল রঙের শাড়ি পরে আসছিল।
দেখতেই চোখ ঝলসে যাবে এরকম। সেদিনটা অনেক বিনজয় করেছিলাম কেন বললাম সেটা সামনে এগোলেই বুঝতে পারবেন। আমাকে উর্বশী আপু বসিয়ে রেখে চলে গেল। ঝুমু যখন ড্যান্স করেছিল সেদিন আমি অপলক তার দিকে তাকিয়েছিলাম, পাশে থাকা সোফায় বসে। ঝুমু যে একা ড্যান্স করছে তা একেবারে নয়, ঝুমুর সাথে আরো মেয়ে নাচছে আর বক্সে বাজছে এই গানটা, মুশকিল মে হ্যাঁ জিনা তूने दिल है जीना हो गए पागल देखो प्यार है ये हसीना कुसु 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 कुसु। সংক্ষেপে বললাম কারণ গল্পের মধ্যে গান এলাও না। আপনাদেরকে বলে রাখি যে এই মেয়ে ড্যান্স করতে পারে তার সাথে বাসর করা সবচেয়ে আরামদায়ক। জাস্ট ফান করলাম, সিরিয়াস নিয়েন না কথাটা। আমি তো ঝুমুর ড্যান্স দেখে তো আরো ফিদা হয়ে গিয়েছিলাম। ওয়ে আমি তো ঝুমুর প্রতি আগেই দুর্বল, না ফিদা ছিলাম, আর এখন তো আরো ডাবল ফিদা হয়ে গেলাম। সেটা তো বড় কথা না, বড় কথা হলো আমি ঝুমুর ড্যান্সটা অনেক এনজয় করছিলাম। তখন একটা ছেলে আমার পাশে বসে গাড়ি হাত দিয়ে বলে, মামা মেয়েটা অনেক জোস, আর দেখ মেয়েটার কোমরের কাছে শাড়িটা নাচার সাথে সাথে উড়ছে। ছেলেটার এমন কথাই আর মুখে গন্ধ থাকে আমি বুঝে গেলাম ছেলেটি ড্রিঙ্কস করেছে, আর পুরাই মাতাল না হলেও অল্প হয়েছে। তাই আমি তার ড্রিঙ্কস করে নেশা করানো উড়ানোর জন্য মনে মনে বলতে লাগলাম, দাঁড়া শয়তান, আমি যাকে পছন্দ করি তার দিকে কুনজরে তাকাস, তোর ব্যবস্থা এক্ষুনি করছি। বলে আমি ঝুমুর ড্যান্স করার কাছে গেলাম আর থামিয়ে দিলাম ঝুমুর ড্যান্স। ঝুমু হাত ও চোখের আইব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূর্য আপনার? আমার কিছু হয়নি, তবে তোমার হবে। মানে? মানেটা হলো তোমার নাভির উপরের কাপড়টা সরে গেছে। ছি সূর্য ছি, আমি তোমায় ভালো বন্ধু মনে করতাম, আর তুমি কিনা আমার শরীরের দিকে নজর দিছো। তুমি যেটা ভাবছো সেটা না, ওই দেখো ওই ছেলেটা তোমাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছে এই নিয়ে, তাই আমি এসে তোমাকে বললাম। আমি সরি, আর ধন্যবাদ তোমায়। বলেই সেই ছেলেটির কাছে গিয়ে বলল, আমার কোমরটা অনেক জোস, তাই না? তখন ঝুমু ছেলেটির কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, আর থাপ্পড়টাও কি জোস? ছেলেটি কিছু শুনতে পেল না, কারণ তার কান এখন ঝিরঝির করছে টিভির মতন। আর এই বিষয়টাতে চোখ পড়ল আমার স্যার আর ঝুমুর বড় ভাই জহিরের। তার কিছুটা সময় পর অনেক বড় পাঙ্গা হয়ে গেল নীলের সাথে জহিরের, কারণ ওই ছেলেটা নীলেরই বন্ধু ছিল। সে আগেকার কথা বাদ দেওয়াই বেপার। বর্তমানে চলে আসি কেমন, সকালে ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে, যেন স্বপ্নের শহর। সকালে পাখিদের কিচিরমিচির শব্দ, আবার জানালাটার নিচে হলুদের সরিষে ফুলের ক্ষেত, আহা কতই না ভালো লাগার মতো একটি বাড়ি। তারপর আমার আব্বু আম্মু ও আপুকে বড্ড বেশি মিস করি সবসময়। বিছানাটা ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে একটা শাওয়ার নিয়ে বের হলাম, কারণ অফিস থেকে আবার ঝুমুদের বাসায়ও যেতে হবে। তাই শাওয়ারটা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নাস্তার টেবিলে আমি আর উর্বশী আপু দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি চললাম অফিসে, আর আপু চলে গেল কলেজে। অফিসে গিয়ে দৈনন্দিনের মতো কাজ করে আসরের দিকে ঝুমুরের বাসায় চলে গেলাম। ঝুমুর ভাই অফিস থেকে দুপুরে চলে এসেছিল। আমি ঝুমুদের বাসার ভিতরে চলে এলাম। দারোয়ানকে জহির আগেই বলে রেখেছিল আমি আসবো, তাই কোনো ব্যথা দেননি তিনি। আমি বাসাটার ভিতরে গেলাম, দেখতে পেলাম জহির স্যার বসে বসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় বসতে বললেন সোফায়, আর আমিও বসে পড়লাম। তখন স্যার মোবাইলে বলল, তোমায় আমি পরে ফোন করব, এখন একটা জরুরি মিটিং আছে। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম হয়তো ওপাশের লোকটি তার গার্লফ্রেন্ড। এমনই মনে হলো। স্যার ফোনটা কেটে দিয়ে ভালো করে নড়ে চড়ে বসলেন এবং আমায় বলতে লাগলেন, টিনা কফি। টি হলেই হবে স্যার। স্যার বলার প্রয়োজন নেই বাসায়। তখন জহির স্যার বললেন, আব্দুল, ওই আব্দুল। একটা আমার মতো সমবয়সী ছেলে এসে বলল, জি স্যার। বলে ছেলেটি চলে গেল। আচ্ছা স্যার। ঝুমুর ভাই আমাকে টুকটাক জিজ্ঞেস করছেন কই থাকি এসব আর কি। এর মধ্যে ঝুমু এসে পড়লো আমাদের সামনে, এসে আমার পাশে এসে বসে পড়লো। আমি ঝুমুর দিকে তাকিয়ে জহির দিকে তাকালাম, কিন্তু এতে কোনো রিয়াক্ট করেনি সে। আব্দুল ছেলেটি এসে আমাদের সামনে রাখলো টি, কফি, আরও কিছু বিস্কুট ইত্যাদি। তখন ঝুমু কফির কাপটা নিয়ে চুমুক দিল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি ঝুমুর দিকে। তখন আব্দুল ছেলেটি বলল, স্যার আমি কি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে আনবো? না লাগবে না। আব্দুল ছেলেটি চলে গেল। তখন ঝুমু তার চুমুক দেওয়া কাপটা তার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, চাইলে নিতে পারো। না থাক। বলে ঝুমুর ভাই তার মোবাইলটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি তখনও ঝুমুর দিকে তাকিয়েছিলাম। তখন ঝুমু আবারও কফিটা চুমুক দিয়ে বলল, ওয়েট, তোমার টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝুমুর এমন কথায় আমি ওর দিক থেকে চোখ সরিয়ে কফির কাপটার দিকে তাকালাম, আর কফির কাপটা ওর হাত থেকে নিয়ে নিলাম। সেটা দেখে তো ঝুমু এবার বেশ অবাক হলো। আর আমি তখন বললাম, অবাক হবার কিছু নেই, আমি টি খাবো না,
আমি তো তোমার ঠোঁটের ছোঁয়ায় কাপটার কফিটা খাবো। একটু খালি খেয়ে বললাম, দারুণ তো। আর তখনই কফির কাপটা ঝুমু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো এবং পুরোটাই শেষ করে ফেললো। আর আমি শুধু অপলকেই তার দিকে তাকিয়ে আছি। ঝুমুর কফিটা শেষ হয়ে বলল, শুনেন মিস্টার, ভাইয়া বলেছে যে আমাদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দিতে চায়, কারণ তারও তো বয়স হয়েছে, তারও বিয়ে করতে হবে। তার জন্য আমাদের বিয়ে পরশুদিন হবে। সেটা না হয় বুঝলাম, তবে আমার সাথে মিশবার জন্য তোমার ভাইয়ার কফিটাই হাত দিয়েছিলে, তাই তো? তুমি কেমনে বুঝলা? আমার লাইফ পার্টনারের মনে কি চলে তা একটু হলেও তো আন্দাজ করতে পারি আমি। তাই বুঝি? একেবারেই তাই। তারপর কিছুটা সময় ঝুমুর সাথে প্রেম করে একটা ফ্ল্যাট দেখে চলে আসলাম উর্বশী আপুদের বাসায়, এবং আপুর রুমে এসে দেখি আপু ল্যাপটপ নিয়ে কি যেন করছে। তাই আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। তখন তিনি ল্যাপটপ থেকে নিজের চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবা সূর্য? আপু। কি বলবা? একটু তাড়াতাড়ি বলো। কলেজের কিছু ডকুমেন্টস রেডি করতে হবে আমায়। আপু, আমার আর ঝুমুর বিয়ে ঠিক হয়ে গেছে। ও, কংগ্রাস, ভালো তো। তা কবে বিয়ে? পরশু বিয়ে, তাই আমি কালকে চলে যেতে চাই। কি? কই চলে যাবা? উর্বশী আপু তার ল্যাপটপটা বন্ধ করে, আপু আমি একটা ফ্ল্যাট দেখে আসছি, আমি চাইছি কালকে সেখানে উঠবো গিয়ে। তুমি চলে যাবা না যাবা সেটার কিছু আমি জানি না। তুমি গিয়ে আমার আম্মুকে বলো, সে যদি তোমায় যেতে বলেন তো তুমি কালকে কেন আজকেই যেতে পারো। তখন আমি উর্বশী আপুর রুম থেকে বেরিয়ে আন্টি রুমের সামনে চলে এলাম এবং দরজার সামনে এসে কাশি দিলাম। তখন তিনি মোবাইলে কি যেন করছিলেন, হয়তো ফানি ভিডিও দেখছিলেন তিনি। তাই তো তার মুখে হাসি। আমার কাশির শব্দে তিনি দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে বললেন, ভেতরে এসো বাবা। আন্টির কথায় আমি ভিতরে এলাম এবং তার পা বরাবর বসে বললাম, কিছু লাগবে? আমি চাইছি আমি এখান থেকে চলে যাব, আর এটা তো আমার বাসা না, আপনারা তো এতে বিরক্ত হন। তখন আন্টি ভিডিও দেখা থামিয়ে দিয়ে মুখটা ভারী করে ফোনটা পাশে রেখে বলল, চলে যাইবা মানে? আমরা তো সবাই তোমাকে আপন করে নিয়েছি, বিরক্ত বোধ কেউ করে না। তুমি আছো বলেই আমার ফ্যামিলিটা পরিপূর্ণ আছে। আমি জানি, কিন্তু আমার তো বিয়ে করতে হবে, আর আমার বউকে তো আর আপনাদের এখানে রাখতে পারবো না। 100 বার রাখতে পারবা, আমি তো তোমায় নিজের ছেলের মতোই দিই। আর ওই দেখো দরজার পাশে উর্বশী দাঁড়িয়ে আছে, সে তোমাকে নিজের ছোট ভাই ভাবে। আমিও তখন দরজাটার দিকে তাকালাম আর দেখতে পেলাম আপু দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে আনমনে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই ভেবে যে আমি আমার একটা পরিবার হারিয়ে ফেলি আর একটা পরিবার খুঁজে পেয়েছি, আর সেটা উর্বশী আপুর জন্যই হয়েছে। তাই আমি সবসময়ই উর্বশী আপুকে ধন্যবাদ জানাবো। তাদের এমন ভালোবাসা আর আমাকে তাদেরই একজন মনে করে দ্বিধায় আর ফ্ল্যাটে ওঠা হলো না। পরের দিন অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে নিই, আর তার পরের দিন 2 পরিবারের সঙ্গে আত্মীয়তা হয়ে পড়ে। আর আমার আর ঝুমুরেরও বিয়ে হয়ে যায়। ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে আসি। বাসর ঘরটা উর্বশী আপু নিজ হাতে সাজিয়েছেন। আপু আর আন্টি অনেক খুশি। বাসর ঘরে ঢুকলাম বিসমিল্লা বলে। রুমে ঢুকে দেখতে পেলাম ঝুমু বউ সাজে বসে আছে বিছানার উপর। তাই আমি ঘুরে দরজাটা বন্ধ করে দিলাম, আর রীতিমতো ঝুমু মেয়েটি আমার পিছনে চলে এলো। আমি সামনে তাকাতেই ঝুমুকে দেখতে পেলাম আমার কাছাকাছি। তখন আমি বললাম, থাক থাক, সালাম করতে হবে না। কে বলেছে আমি তোমায় সালাম করার জন্য তোমার কাছাকাছি চলে আসছি? তাহলে কেন এসেছো? বিড়াল মারার জন্য আসছি। আমাকে দেখে কি তোমার বিড়াল মনে হয় নাকি? আরে বুদ্ধু, ওই বিড়াল না। যেই বিড়াল হন না কেন, আগে নামাজ, তারপর দেখব। আচ্ছা ওই দেখ, আমি আগেই সব রেডি করে রেখেছি। আমি দেখতে পেলাম বাসর করার বিছানার নিচে দুইটা জায়নামাজ। তারপর দুজন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে ঝুমু মেয়েটি গিয়ে বিছানায় বসে পড়ল, আর আমিও গিয়ে ঝুমুর পাশে বসলাম এবং ঝুমুকে বললাম, চলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আসি দুনিয়াতে। তখন ঝুমু বলল, পাঠকদের সামনে এগুলা বলা বা করাটা একেবারেই বিপজ্জনক। আমি পাঠকদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ আপনাদেরকেই বলছি, এখন বিছানা গরম হবে আর সাথে আমরা দুজন মানুষও। সো সাইড দেন,